জোসেন ভাই, জোসেন। আচ্ছা, লাইভে ঢুকে গেলাম। ঐতিহাসিক কৃষক বিদ্রোহ, তেভাগা আন্দোলনের কিংবদন্তি, নাচলের রানীমা খ্যাত কমিউনিস্ট বিপ্লবী নেত্রী ও প্রখ্যাত কৃষক নেতা ভূমিকন্যা কমরেড ইলা মিত্রের ২১তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটি আয়োজিত কমরেড ইলা মিত্র স্মরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুবনেতা আবু তওয়াব অপু। আমরা যুবনেতা আবু তওয়াব অপুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শুরু করব। আহ্বান করছি যুবনেতা আবু তওয়াব অপুকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা, অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী কৃষক নেত্রী, নাসলের রানীমা খ্যাত ইলা মিত্রের ২১তম প্রয়াণে গভীরভাবে স্মরণ করছি। ইলা মিত্রকে সহ ব্রিটিশ বিরোধী এবং বিভিন্ন গণ আন্দোলনের নেতৃত্ব দেয়া, যারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে এসেছেন, তাদের কেউ স্মরণ করছি। আজকের এই ইলা মিত্রের স্মরণে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, আমাদের মাঝে আলোচক হিসাবে আরো উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির কার্যকারী সদস্য যুবনেতা সুজন বিপ্লব। উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা আরিফুল ইসলাম মিটুল, এবং আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য যুবনেতা চৌধুরী জোসেন। আর আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, উত্তর অঞ্চল সহ দেশের সর্বত্র ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামীর একজন বীর কন্যার আজকে মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমাদের যুব ইউনিয়নের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি, এবং আজকের এই যে আলোচনা সভা ইলা মিত্রের স্মরণে, সে আলোচনা সভার পরিচালনা করছেন বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা বায়েজিদ চাষা। বায়েজিদ চাষাকে আজকের এই আলোচনা সভা শুরু করার জন্য, অনলাইনে আলোচনা সভা শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী কমরেড ইলা মিত্র তার সমস্ত জীবন ব্যয় করেছেন এই সংগ্রামে, গণমানুষের অধিকার আদায়ের জন্য, কৃষকদের অধিকার আদায়ের জন্য, শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার আদায়ের জন্য তার জীবন অতিবাহিত করেছেন। তিনি জেল খেটেছেন, বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তারপরেও তিনি কখনো এই আন্দোলন থেকে বিমুখ হননি। সেই মহাপ্রাণের আজ ২১তম মৃত্যুবার্ষিকী। তার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটি কর্তৃক আমরা একটি স্মরণ সভার আয়োজন করেছি, অনলাইন ভিত্তিক ভার্চুয়াল একটি স্মরণ সভা। আমাদের স্মরণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্র কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তাকে ঝিনাইদহ জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঝিনাইদহ জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। আরো আমাদের সাথে আরো পরবর্তীতে আমাদের কিছু
নেতৃবৃন্দের জয়েন করার কথা আছে। আমরা চেষ্টা করবো ওনারা জয়েন করলে ওনাদেরকে আমাদের সাথে নেওয়ার জন্য চেষ্টা করব। তো শুরুতেই আমি ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আহ, বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য সুজন বিপ্লবকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। এবং আমরা জানি যে কমরেড ইলামিতের পৈতৃক নিবাস কিন্তু ঝিনাইদহ জেলার শৈলকুপাতে। তো ওনার পৈতৃক নিবাসটি দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে। এ বিষয়ে আমাদের ঝিনাইদহে দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে। তো আন্দোলনের অন্যতম একটি সংগঠন ছিল ইলামিত্র স্মৃতি রক্ষা আন্দোলনের সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য সুজন বিপ্লবকে কথা বলার জন্য অনুরোধ করছি। এবং ওনার ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে উনি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছেন। উনি আমার পাশে আছেন, আমার এখান থেকে জয়েন করবেন। তো ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে আহ্বান জানাচ্ছি ওনার বক্তব্য রাখার জন্য। সহযোদ্ধা সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব, বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি মণ্ডলীর সদস্য, সংগ্রামী যুবনেতা চৌধুরী জোসেন এবং এই আয়োজনের সাথে যুক্ত যারা আছেন তাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, অগ্নিযুগের বিপ্লবী, তেভাগা আন্দোলনের কিংবদন্তি, নাচলের রানীমা, ঝিনাইদহের শৈলকুপার সহ এই উপমহাদেশের অন্যতম বিপ্লবী কৃষক নেত্রী, এই উপমহাদেশের অন্যতম গর্ব, ভূমিকন্যা কমরেড ইলামিত্রের ২১তম প্রয়াণ দিবসে বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা আয়োজিত আজকের এই কমরেড ইলামিত্র স্মরণ অনুষ্ঠান। আমরা এই সময়ে কেন ইলামিত্রকে স্মরণ করছি? আমরা ইলামিত্রকে এই সময়ে স্মরণ করছি এবং আরো বেশি বেশি করে স্মরণ করা দরকার, কারণ ইলামিত্রের জীবন থেকেই আমাদেরকে লড়াইয়ের শিক্ষাটা নিতে হবে। আমরা যুব ইউনিয়ন ইলামিত্রের সেই লড়াইয়ের উত্তরসূরি সংগঠন। ইলামিত্র 50-এর দশকে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন করেছিলেন, যেখানে জমিতে কৃষকের অধিকার ছিল না, সেই তেভাগার দাবিতে তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইয়ের ইতিহাস আসলে যারা সন্দিচ্ছু সবাই জানে। আমি সেই ইতিহাসের আলোচনায় যাব না। আমার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং আরো আলোচক আছেন, আলোচনা করবেন। তবে আমি একটি বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কমরেড ইলামিত্রের যে পৈতৃক ভিটা, যে বাড়ি, দ্বিতল বাড়ি, সেই বাড়িটি ঝিনাইদহ শৈলকুপার বাগুটিয়া গ্রাম, রায়পাড়া। তো আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। সেই 2011 সাল থেকে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী, ছিপিবি এবং ইলামিত্র স্মৃতি রক্ষা আন্দোলন, ইলামিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আন্দোলন করছে। সেই আন্দোলনের প্রেক্ষিতেই 2016 সালে প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে সংস্কৃতি মন্ত্রণালয় এটিকে
গেজেটেড সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই মহান ব্যক্তি, যিনি এই উপমহাদেশের মানুষের ভূমির অধিকারের জন্য লড়াই করেছিলেন, রক্ত দিয়েছেন, আমরা তার সেই ঐতিহাসিক জবানবন্দি, ইলামিত্রের জবানবন্দি জানি। জবানবন্দি পড়লে বিপ্লবী এই স্পন্দনে আমরা এখনো জেগে উঠি, সেই লড়াইয়ের পাঠটা আমরা জানি। অথচ তার নিজের বাড়িটাই আজকে হাতছাড়া। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু সেই মুক্তিযুদ্ধের যে অবিচ্ছেদ্য অংশ এবং মুক্তিযুদ্ধে যাবার যে মন্ত্রণা, সেই তেভাগার কৃষক যারা দ্বিজাতি তত্ত্বের পাকিস্তানকে, ব্রিটিশকে যারা প্রত্যাখ্যান করেছিল, সেই মন্ত্রণা কিন্তু মুক্তিযুদ্ধের মন্ত্রণা সেই তেভাগা আন্দোলনেই কিন্তু সূচিত হয়েছিল। আমরা তেভাগা আন্দোলন সহ বিভিন্ন কৃষক আন্দোলনের পথ ধরে আজকের এই বাংলাদেশ। মুক্তিযুদ্ধ তার অবিচ্ছেদ্য সত্তা। আজকে শাসক শ্রেণী ইলামিত্রকে চায় না, ইলামিত্রকে ভুলিয়ে দিতে চায়। তো আজকে যে এই যে বিভিন্ন সময়ে লড়াই সংগ্রামের ফলে যে বাড়িটি সংরক্ষণের যে সরকারি উদ্যোগ গ্রহণ করতে সরকার, যে রাষ্ট্র যে বাধ্য হয়েছে, কিন্তু আজকে তা পিছপা হচ্ছে, সরে যাচ্ছে, বারবার সরে যাচ্ছে। এই জায়গাটাই আমাদের কথা বলতে হবে, কেন তারা সরে যাচ্ছে। সরে যাচ্ছে এ কারণেই যে আসলে ইলামিত্র হলো এই সময়ের তরুণদের মডেল হবে। তো ইলামিত্রকে জানলে তরুণরা লড়াইয়ের শিক্ষা নেবে। তো এই ভোট ডাকাত, এই যে ফ্যাসিবাদী সরকার, এই সরকারের এগেনস্টে তারা দাঁড়াবে। সেই কারণে আজকে ইলামিত্রকে তারা চাচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে যেখানে এখনো প্রত্নতত্ত্ব বিভাগ বলি, সংস্কৃতি মন্ত্রণালয় বলি, সরকারের যে কোনো মহল বলি, রাষ্ট্রের যে কোনো মহল বলি, তারা সাইনবোর্ড পর্যন্ত দিতে পারেনি। তারা উদাসীনতা দেখাচ্ছে, তারা অবহেলা করছে। তো আমরা এইখান থেকে বলতে পারি যে কমরেড ইলামিত্রের যে লড়াইয়ের শিক্ষা, সেই ইলামিত্রকে স্মরণ করি এবং ইলামিত্রের পৈতৃক ভিটা মাটি, এই বাড়ি উদ্ধার করে এখানে আমরা যুব ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই যে কর্মসংস্থান ইনস্টিটিউট করে ইলামিত্রকে স্মরণ করে রাখা এবং আমরা ইলামিত্রের পাঠ নিয়ে আগামী দিন সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ, কৃষকের হাসি গানে মুখরিত বাংলাদেশ, যে বাংলাদেশের যে ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন ইলামিত্ররা, সেই বাংলাদেশকে বিনির্মাণ করব। একথা বলে আপাতত আমার কথা শেষ করছি। পরে যদি সংযুক্ত হওয়ার কোনো সুযোগ থাকে আবারও কথা হবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন। কমরেড ইলামিত্র, লাল সালাম। ধন্যবাদ কমরেড সুজন বিপ্লবকে। কমরেড ইলামিত্র সম্পর্কে আর পৈতৃক নিবাস সম্পর্কে এবং সেতু সংরক্ষণের আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। কিছু বিষয় বলে রাখি যে ইতিমধ্যে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছে, বা আমরা যতটুকু জানি তার বাড়ির জমিতে অধিগ্রহণ করারও প্রচেষ্টা চলছে, কিন্তু কোন একটা অদৃশ্য কারণে সেটা দ্রুত বাস্তবায়ন হচ্ছে না। এটা হচ্ছে একটা ভাবার বিষয়, কেন এটা হচ্ছে না। আমরা আহ্বান জানাবো যে যত দ্রুত সম্ভব ইলামিত্রের এই পৈতৃক নিবাসটি যেন সংরক্ষণ করা হয় এবং এখানে একটি, আমি সুজন বিপ্লবের কথার রেশ ধরেই বলতে চাই যে এখানে একটি কমপ্লেক্স তৈরি করা হোক, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, কর্মসংস্থান ইনস্টিটিউট করা হোক, যেন এলাকার বিভিন্ন বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হয়। আমরা চৌধুরী জোছেনের সাথে কথা বলবো। কমরেড, আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা সমস্যার মনে কারণে হয়। ওনাকে, হ্যাঁ সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে ওনাকে আমরা পাচ্ছি না।
তো কমরেড ইলা মিত্র আসলে আমরা সুজন বিপ্লবের কাছ থেকে শুনেছি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি উনি ওনার সূচনা বক্তব্যে বলেছেন কমরেড ইলা মিত্রের সম্পর্কে। আমরা কমরেড ইলা মিত্রের জীবন কর্মজীবন সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সেই সাথে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেও এবং একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করে জমিদারের পরিবারের পুত্রবধূ হওয়ার পরেও তিনি ওনার কমরেড ইলা মিত্র তার সমস্ত ঐশ্বর্য ছেড়ে, সমস্ত ধন সম্পত্তির মোহ ছেড়ে সাধারণ মানুষের মুক্তির জন্য, কৃষকদের মুক্তির জন্য আজীবন আন্দোলন করে গেছেন। ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, পাকিস্তান আমলে এক কথায় এই ভারত উপমহাদেশে যখন কৃষকদের ভূমির অধিকার ছিল না, যখন সাধারণ কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কমরেড ইলা মিত্র তার লড়াই সংগ্রাম পরিচালনা করেছেন যেন এদেশের কৃষকেরা তাদের ন্যায্য অধিকার পায় জমির উপরে। কমরেড ইলা মিত্রের কমরেড ইলা মিত্র যে দেশের মানুষের, সাধারণ কৃষকদের ভূমির অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, তারই ধারাবাহিকতায় এখন আমরা জানি যে কৃষক তার ভূমির অধিকার পেয়েছে। তো আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে এই মুহূর্তে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বাংলাদেশ যুব উন্নয়নের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য চৌধুরী জসিমের সাথে সংযুক্ত হতে পারছি না। ওনার আমি সংযুক্ত হওয়ার আগ পর্যন্ত আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা? জি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যাঁ, এইখানে নেটওয়ার্কে হয়তো একটু হ্যাঁ। সমস্যা করছে। জি, ধন্যবাদ। আমরা নেটওয়ার্ককে ফিরে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্র কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রেসিডেন্ট সদস্য চৌধুরী হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। এ পর্যায়ে আমি আলোচনা করার জন্য অনুরোধ করব বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট সদস্য চৌধুরী হোসেনকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ যুব ইউনিয়ন যে জেলা কমিটি, আজকে ঝিনাইদহ জেলা কমিটি আজকে যে বিষয়টি আয়োজন করেছেন এবং অনেকদিন পরে অনলাইন প্ল্যাটফর্মে আসলে সত্যিকার অর্থেই ইলা মিত্রকে নিয়ে কথা বলার মতন অতটুকু যোগ্যতা আসলে আমার নাই। তারপরেও আজকে আপনারা যে আমাকে আপনাদের সাথে যুক্ত করেছেন সেজন্য জেলা কমিটিকে ধন্যবাদ জানাই। একই সাথে আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি 21তম প্রয়াণ দিবসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী এবং অগ্নিযুগের বিপ্লবী, আমাদের স্বাধীনতার সময়েও যার ভূমিকা ছিল অবিচ্ছেদ্যভাবে, সেই কমরেড ইলা মিত্রকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পূর্ববর্তী আলোচকদের আলোচনা থেকে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে আসলে বর্তমান যে সময় চলছে, এই একবিংশ যুগের সন্তানেরা, একবিংশ যুগের যে প্রজন্ম, ইলা মিত্রকে সেই অর্থে আসলে তারা চিনতে পারেনি। এই যে ইলা মিত্রকে চিনতে না পারার যে জায়গাটা, এটার ব্যর্থতা কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের, শুধু তাই নয়, এই প্রজন্মকে যারা শিক্ষিত করার জন্য দায়িত্ব নিয়েছেন, এই প্রজন্মের ভবিষ্যৎ যারা বিনির্মাণ করছেন, যারা এই প্রজন্মকে একটা জায়গায় নিয়ে যেতে চান, তাদের আসলে যথেষ্ট গাফেলতি আছে ইলা মিত্রকে আজকে প্রতিষ্ঠিত করার। একজন ইলা মিত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন চলে আসবে। একটা শোষণমুক্ত সমাজ কায়েমের যে আন্দোলন, শোষণমুক্ত সমাজ কায়েমের জন্য যুব সমাজকে সংগঠিত করার যে জায়গাটা, এটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এটা জেনে বুঝেই ইলা মিত্রকে আজকে দাবিয়ে রাখা হচ্ছে।
পূর্ববর্তী আলোচকের কথা থেকেই শুরু করতে চাই যে ইলা মিত্রের আজকে বসত ভিটা এখনো দখলমুক্ত হয়নি, অথচ গভর্নমেন্ট বলছেন যে তারা এই বিষয়টিকে তারা প্রত্নতত্ত্বের অধীনে তারা নিয়ে এসেছেন। একটা বিষয় সাধারণভাবে বোঝার চেষ্টা করলেই তো হয় যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি একটা বিষয়কে তার দখলে নিয়ে নেয়, তাহলে সেখানে তো নিয়ম অনুযায়ী যারা বর্তমানে বসতিতে রয়েছে তাদেরকে দেনা পাওনা মিটিয়ে দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে সেটাকে দ্রুততম সময়ের মধ্যে একটা জায়গায় নিয়ে আসার কথা। বাংলাদেশের ইলা মিত্রের চাইতে অনেক জুনিয়র রাজনীতিবিদদের সম্পর্কে আমরা জানি। ইলা মিত্রের অনেক পরে জন্মগ্রহণকারী এরকম অনেক রাজনীতিবিদকে আমরা চিনি, যে পদ্মার ওই পারে যারা থাকেন তাদেরকে নিয়ে গভর্নমেন্টের যে চিন্তা, সেই চিন্তার জায়গা দেখলে আমরা ইলা মিত্রকে আমাদের এই দেশের মানুষ, এই দেশে জন্মগ্রহণকারী একজন মানুষ বলে আমরা মনেই করতে পারি না। গভর্নমেন্টের কাছে আমরা আজকে মানে জোর দাবি জানাতে চাই যে ইলা মিত্রের প্রতি যদি আপনারা বিন্দু পরিমাণ শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে দ্রুততম সময়ে তার যে পৈতৃক নিবাস এটাকে আপনারা উদ্ধার করবেন এবং এইটাকে ইলা মিত্রের স্মরণে একটি ইনস্টিটিউট হিসেবে দাঁড় করাবেন নিখান। ইলা মিত্র থেকে আজকের যে জায়গাটায় আমি আলোচনাটাকে নিয়ে আসতে চাই, ইলা মিত্র ছিলেন কৃষকের অধিকার আদায়ের একজন সংগ্রামী। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হলো যে কৃষকের যে অধিকারটা ছিল, কৃষক তার কর্মসংস্থানটা কি? কৃষকের কর্মসংস্থান হচ্ছে তার কৃষিকাজ। যখন ব্রিটিশরা কৃষিকাজ থেকে কৃষকদেরকে বিরোধিত সরিয়ে আনার চেষ্টা করছিল, নীল চাষের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল এবং একই সাথে কৃষকের উৎপাদিত ফসলের যে বন্টন, সেই বন্টন থেকে তাদেরকে বঞ্চিত করছিল, তথা কৃষকের কর্মসংস্থান যখন সরে আসছিল, তখন কিন্তু এই কর্মসংস্থান রক্ষার জন্য ইলা মিত্র আন্দোলন গড়ে তুলেছিলেন। সেইখান থেকে আমরা বলতে পারি যে ইলা মিত্র প্রতিষ্ঠা করে গেছেন ব্রিটিশের আমলেই যে কর্মসংস্থান একটি অধিকার, কর্মসংস্থান মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সাথে। অথচ আমাদের এই বাংলাদেশে আমরা এখনো কোটি কোটি যুবককে কর্মহীন অবস্থায় দেখতে পাই, কোটি কোটি কৃষককে আমরা দেখতে পাই নানানভাবে নিষ্পেষিত হচ্ছে। কৃষিতে ফসল ফলানোর পরেও সে তার ন্যায্য মূল্য পাচ্ছে না। সরকারিভাবে সর্বোচ্চ 700 থেকে 800 টাকা দরে ধানের মন ঠিক করে দেয়া হয়, অথচ সার কেনার জন্য, পানি সেচ দেওয়ার জন্য, জমিকে তৈরি করার জন্য, জমিতে বীজ বপনের জন্য যে খরচ হয়, সে খরচে আসলে কৃষক তার যে উৎপাদিত ফসল সেটা সে ন্যায্য মূল্য পায় না। তথা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে কৃষক আজকে এইখানে আবার সেই পূর্বের ন্যায় শোষিত নিষ্পেষিত হয়ে যাচ্ছে। এই শোষণমুক্ত একটা কৃষি ব্যবস্থা যদি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা কায়েম করতে পারি, তাহলেই একমাত্র বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ, যেটাকে আমরা আজকে স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ কিংবা আমরা উন্নত রাষ্ট্রের দিকে যাওয়ার যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা পরিণত করতে পারতাম। কিন্তু আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, আজকে যারা সরকারি বেসরকারি ভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন, আজকে যারা পিপিপির নামে বিভিন্নভাবে উন্নয়ন কর্মকাণ্ডগুলি করছেন, তাদের কারোর মাথার মধ্যেই কর্মসংস্থানের বিষয়টি নেই। যে কর্মসংস্থানের বিষয়টি কমরেড ইলা মিত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ই প্রতিষ্ঠা করে গেছেন। আমাকে শুনতে পাচ্ছেন বাইজিৎ ভাই? আমি ইলা মিত্রের এই জীবন সংগ্রামের দিনে আজকে আরো কয়েকটি বিষয় একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ যুব ইউনিয়ন কর্মসংস্থান প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ যুব ইউনিয়ন 1978 সাল থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত বাংলাদেশ যুব ইউনিয়ন কাজ করে যাচ্ছে। কি ধরনের কাজ করছে যুব ইউনিয়ন? যুব ইউনিয়ন ইলা মিত্রের আদর্শকে ধারণ করে তারা সর্বপ্রথম যে স্লোগানটি দিচ্ছে সেটা হচ্ছে চাই শিক্ষা চাই কাজ, কোটি যুবকের এক আওয়াজ। প্রত্যেকটা যুবককে শিক্ষিত করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাকে আজকে বাংলাদেশকে সমৃদ্ধ করার যে কারিগর, সে কারিগর হিসাবে তৈরি করতে হবে। একই সাথে কতগুলি বিষয় নিয়ে আমাদের কতগুলি সংঘাত তৈরি করা আছে কর্মসংস্থানের ক্ষেত্রে। যেমন কর্মসংস্থানের জন্য দেখেন বাংলাদেশে একটা কর্মসংস্থান ব্যাংক তৈরি করা হয়েছে। এই ব্যাংকের কি কাজ এই বেকার যুবকেরা কেউ কিছুই জানে না। বাংলাদেশের এমন এমন জায়গাগুলিতে কর্মসংস্থান ব্যাংকগুলি প্রতিষ্ঠা করা হয়েছে, যে ব্যাংকগুলি কোথায় আছে, কেমন আছে, কিভাবে সেখান থেকে ঋণ পেতে হয়,
এই এই ধরনের কোনো বিষয় আমাদের আজকে যুব সমাজের ধারণার মধ্যে নেই। তবে প্রতি বছর যে তাদের ইয়ারলি রিপোর্ট, সেই ইয়ারলি রিপোর্টে দেখা যায় যে তারা ওইখান থেকে শত 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 ছেলে মেয়েকে ঋণ প্রদান করেছে। কারা এই শত শত ছেলে? তাদের কাছে কি আছে? তারা কোথা থেকে শিখলো? তারা কেমন করে যুব সমাজের আজকে বেকার যুবকদের তালিকাভুক্ত হয়ে গেল, সেটা আমরা আসলে কেউ জানি না। খোঁজ খবর নিলে দেখা যায় যে সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের দলীয় যে ছেলেপেলেরা আছে তারাই হচ্ছে আজকে এখান থেকে ব্যাংক ঋণ পায়। আমার যে প্রকৃত কৃষকের সন্তান, আমার যে প্রকৃত যুব কৃষক, সে আজকে কর্মসংস্থান থেকে ব্যাংক থেকে ঋণ পায় না। প্রবাসী শ্রমিকদের কথাই আসি। প্রবাসী শ্রমিকেরা আজকে যখন করোনা হয়েছিল তখন প্রবাসী শ্রমিকদের অনেককেই দেশে ফিরে আসতে হয়েছে। পরবর্তীতে তারা আবার যখন বিদেশে কর্মসংস্থানের জন্য যাবে তখন সেখানে নানা রকমের বাধা তারা উপলব্ধি করলো। সেই বাধাগুলি দূর করার জন্য গভর্নমেন্টের কোনো ধরনের উদ্যোগ এইখানে দেখা যায় না। আমরা অনলাইনে সরকারকে বললাম যে অনলাইনে বেকারদের আপনারা একটা নিবন্ধন করেন এবং সেই নিবন্ধিত বেকারদের জন্য আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাদেরকে প্রবাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন, আর যাদের জন্য কিছুই করতে পারবেন না তাদের জন্য বেকার ভাতা চালু করেন। এই হচ্ছে কর্মসংস্থানকে অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য যুব ইউনিয়নকে আজকে ইলামিত্র শিখিয়ে গিয়েছে। যুব ইউনিয়ন মনে করে যে যে সকল যুবকেরা আজকে বেকার রয়েছে তাদের প্রত্যেকের কর্মসংস্থান পাওয়ার অধিকার আছে। শুধু ইলামিত্র নয়, ইলামিত্রর সাথে আরো যারা এই বাংলাদেশকে ব্রিটিশ মুক্ত করার জন্য কাজ করেছিলেন এবং এই ভারত উপমহাদেশকে একটি স্বাধীন জায়গায় যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তাদের সেই আন্দোলন, তাদের সেই সংগ্রাম আজকে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। এই সরকার সহ এই ধরনের যে পুঁজিবাদী পন্থার যে সকল সরকাররা আজকে আমাদের দেশকে পরিচালনা করছে, ক্ষমতায় যাচ্ছে, লুটে পুটে খাচ্ছে, এই ধরনের যে সরকাররা আজকে আমাদের সাথে রয়েছে, তাদের বিরুদ্ধে, তাদের বিপরীতে, তাদেরকে বাদ দিয়ে আজকে আমাদেরকে নতুন একটা সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। কেমন হতে পারে সেই সরকার ব্যবস্থা? সেই সরকার ব্যবস্থা এমন হবে যেখানে কোনো বেকারের জন্য প্রত্যেকটি বেকারের জন্য কোনো না কোনো ভাবে সরকারি ভাবে চিন্তা ভাবনা থাকবে। যে সেই সরকার ব্যবস্থা এমন হবে যেখানে মানুষ ভোটাধিকার দিতে পারবে। সরকার ব্যবস্থা এমন হবে মানুষের যে মৌলিক অধিকারগুলি থাকবে সেই মৌলিক অধিকারগুলি হবে একেবারেই সহনশীল পর্যায়ে। কথায় কথায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে দেওয়া, কথায় কথায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেওয়া এবং এর পর যে ঘটনাগুলি ঘটে সেই বাজারে যখন এসে সেটার ইফেক্ট পড়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারা, এইটা একটা ব্যর্থ সরকারের আমি আবারও বলবো, এটা একটা ব্যর্থ সরকারের নিদর্শন। ইতিপূর্বে যে সকল সরকার ব্যবস্থা স্বৈরাচারী আন্দোলনের পরবর্তী এবং সময়গুলিতে এসেছে, প্রত্যেকটা সরকারকে আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ সরকার হিসেবে বলবো। শুধু মাথার উপর দিয়ে ফ্লাইওভার, মাথার উপর দিয়ে ট্রেন, আর উপরে গাড়ি নিচে ট্রেন, এই ধরনের যে সড়ক ব্যবস্থার উন্নয়ন বা যোগাযোগের যে উন্নয়ন, এই উন্নয়ন যদি আমার কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে, এই উন্নয়ন একসময় আমার জন্য মাথায় ভারী হয়ে দাঁড়াবে। কারণ যে ব্রিজগুলি আমি আজকে তৈরি করছি, একটি বছর পরে সেই ব্রিজগুলি সংস্কারের জন্য আবার আমাকে ব্যয় নির্ধারণ করতে হবে। শুধু তাই নয়, এই ব্রিজগুলি কিন্তু আমরা তৈরি করছি পুরোটাই ঋণের টাকায়। হয়তো আমি বলছি যে আমার সরকারও বলছে যে আমরা নিজের টাকায় করছি। নিজের টাকা বলতে আসলে যে চাইনিজ গভর্নমেন্টের কাছ থেকে আমরা যে ঋণ নিয়ে এসেছি, সেই ঋণের যে সুদ করতে যাচ্ছি, এইটার সাথে যখন আবার এই প্রতিষ্ঠানগুলির, এই ব্রিজগুলির সংস্কার যুক্ত হবে, তখন কিন্তু আমাদের মাথার উপর একটা বড় ধরনের বোঝা তৈরি হবে। এখনো এই যুব সমাজের সময় আছে। সমস্ত যুব সমাজ ইলামিত্রের চেতনাকে ধারণ করে, ইলামিত্রকে সাথে নিয়ে, ইলামিত্রকে তার হৃদয়ে ধারণ করে যুব ইউনিয়নের নেতৃত্বে সংঘবদ্ধ হতে হবে। যুব ইউনিয়নের নেতৃত্বে সংঘবদ্ধ হতে হবে এই কারণে কারণ একমাত্র যুব ইউনিয়নই সংগঠন, যে সংগঠনটি যুব সমাজের অধিকার আদায়ের জন্য কথা বলছে। যুব সমাজের অধিকার আদায়ের জন্য রাজনৈতিক যে পরিবর্তনের প্রয়োজন, সেই পরিবর্তনটার দিকে সদা সত্যভাবে, সংগঠিতভাবে, সাহসী চিত্তে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি যুবককে আজকে আমাদের সাথে নিবন্ধিত হতে হবে। ইলামিত্রকে আজকের এই দিনে আমরা আবারও স্মরণ করতে চাই এবং বিশেষ করে আমি শৈলকুপায় যে সকল যুব ইউনিয়নের বন্ধুরা আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে আন্দোলনটি করেছেন, ওইখানে যে ইলামিত্রের বাড়িটিকে দখলমুক্ত করার জন্য যে আপনারা সংগ্রাম পরিষদ গঠন করেছেন এবং সেইখানে আপনারা আন্দোলন করছেন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি
আপনাদের সাথে সব সময় আছে এবং আমরা চেষ্টা করব রাজধানীতেও ইলা মিত্রের এই বসতভিটা মুক্তির জন্য একটি আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য এইখানেও কথা বলতে হবে। প্রতিটি জায়গায় ইলা মিত্রকে আমাদের পৌঁছে দিতে হবে। ইলা মিত্রের বাড়ি, শৈলকুপার বাড়ি দখল মুক্ত করে সেইখানে ইলা মিত্র ইনস্টিটিউট, যদি সম্ভব হয় ইলা মিত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। এবং তেভাগা আন্দোলনের যে চিন্তা আমাদের মাথায় ছিল, তেভাগা আন্দোলন থেকে যে অর্জন, যে দর্শন আমরা শিখেছি, সেই দর্শন এই যুব সমাজের মাঝে নিয়ে আসতে হবে। একই সাথে আজকের এই সভা থেকে গভর্নমেন্টের কাছে আমরা নিবেদন রাখতে চাই, অনুরোধ করতে চাই যে তেভাগা আন্দোলন এই বিষয়টিকে মাধ্যমিক পর্যায়ে একটি চ্যাপ্টার হিসেবে যেন যুক্ত করা হয়। মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষার্থীরা তারা যেন তেভাগা আন্দোলন সম্পর্কে সুস্পষ্টভাবে জানে, পাঠ্যপুস্তকে যেন এই বিষয়টি থাকে। তো আজকের এই আলোচনায় আমি রাত হয়েছে, আর বাড়াবো না। আমি আবারও ঝিনাইদহ যুব ইউনিয়নকে ধন্যবাদ জানাই আমাকে এখানে কিছুটা বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ চৌধুরী, যুব নেতা চৌধুরী জোসেনকে তার চমৎকার এবং গোছালো বক্তব্যের জন্য। আমরা একটা কথা ওনার বক্তব্য থেকে ফুটে এসেছে যে আসলে কমরেড ইলা মিত্রের শিক্ষা আমরা নিয়ে সেই শিক্ষার থেকে আমরা আন্দোলন গড়ে তুলতে পারি। তার ইলা মিত্রের সারা তার জীবন যে কৃষকদের অধিকারের জন্য, ভূমির অধিকারের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছেন, সেখান থেকে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করতে পারি। সেই শিক্ষা নিয়ে আমরা আগামীতে আমাদের যারা যুবক আছে, যারা কর্মসংস্থানের দাবিতে কর্মসংস্থানের অভাব আছেন, বেকার আছে, সেই সমস্ত বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে ইলা মিত্রের পৈতৃক নিবাসটা যারা এই মুহূর্তে যারা দখল নিয়ে আছে, যারা বসবাস করছে, তারা দাবি করছে যে 1970 সালে তারা জমিটি ক্রয় করে নিয়েছে, কিন্তু 1947 সালে দেশ বিভাগের সময় বিনিময় সূত্রে ওনারা হচ্ছে বাড়িটি কিনে নিয়েছেন, বিনিময় সূত্রে ওনারা পেয়েছেন। কিন্তু 1947 সালে যখন দেশ বিভাগের সময় যখন ওনার পরিবার বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে, তাহলে 70 সালে সেই জমি বিনিময় হওয়ার কোনো সুযোগ নেই। এটা বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী এটা কখনোই সম্ভব না। সুতরাং একথাটা স্পষ্টভাবে বলা যায় যে এই জমিটি আসলে প্রকৃতপক্ষে দখলকৃত জমি, জবরদখল করে নেওয়া অথবা জাল দলিলের মাধ্যমে, কারসাজির মাধ্যমে এই জমিটি দখল করে নিয়ে তারা বসবাস করছে। সরকারের এই ঊর্ধ্বতন মহল যদি দ্রুত ব্যবস্থা নেয় বা সঠিক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে অবশ্যই এই ইলা মিত্রের স্মৃতি বিজড়িত পৈতৃক নিবাসটি দখলমুক্ত হবে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে এ পর্যায়ে আলোচনা করবেন, কথা বলবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলার সম্মানিত সভাপতি, যুব নেতা আবু তওয়াব অপু। আহ্বান জানাচ্ছি যুব নেতা আবু তওয়াব অপুকে আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্য, সভাপতির বক্তব্য প্রদান করার জন্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্র, তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র, কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র। ইলা মিত্রের স্মরণে আজকের বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটি আয়োজিত আজকের এই স্মরণ সভার থেকে সবাইকে জানাই বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। ইলা মিত্রের স্মরণে আলোচনা করতে গেলে ইলা মিত্রের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবন সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন। ইলা মিত্রের জন্মগ্রহণ করেছিলেন ধনিক পরিবারেই। তৎকালীন সামন্তবাদী যে সমাজ ব্যবস্থা, সেই সামন্তবাদী সমাজ ব্যবস্থার ভূমির মালিকের ঘরেই তার জন্ম। তারপরেও আপনারা জানেন যে তেভাগা আন্দোলন
আলোচনা করতে গেলে আসলে উল্লেখযোগ্য আলোচনা হচ্ছে যে তেভাগা আন্দোলন। আজকে রাষ্ট্রযন্ত্র তেভাগা আন্দোলন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানতে না দিলেও এখনো পর্যন্ত কৃষক সমাজে সেই তেভাগা আন্দোলনের ফসল এখনো পর্যন্ত বর্গা চাষিরা পেয়ে আসছে। আপনারা শুনে অবাক হবেন, সামন্তবাদী সমাজ ব্যবস্থায় তৎকালীন সময়ে ইলামিত্র জনগণের সাথে মিশে, কৃষকের সাথে মিশে যে জিনিসটি তিনি উপলব্ধি করেছিলেন সেটি হচ্ছে যে জমির মালিক, তখন নিয়ম ছিল জমির মালিক হচ্ছে যে 2 ভাগ ফসল পাইতো, আর যে বর্গা চাষি চাষ করত সে হচ্ছে যে 1 ভাগ পাইতো। আবার তাকে বিভিন্নভাবে রাজস্ব বা খাজনা দিতে হতো। তেভাগা আন্দোলনের ইলামিত্র যে জিনিসটা মানে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন সেটি হচ্ছে যে তৎকালীন সমাজের কৃষকদের মুক্তির জন্য বা ভূমিহীনদের মুক্তির জন্য, গরিব শ্রেণীর মুক্তির জন্য, যে অর্থনৈতিক মুক্তির জন্য যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে যে সারা বছর যে বর্গা চাষি চাষ করছে সে বর্গা চাষি ফসল তুলে, যখন ফসল তুলছে তখন জমিদার বা ভূস্বামী তারা ফসলের বৃহৎ অংশই নিয়ে যেত। তাহলে সেই সমাজ ব্যবস্থায় যদি হচ্ছে সর্বহারা শ্রেণীকে যদি অর্থনৈতিক মুক্তি আনতে হয় তাহলে তার জমিতে তার যে হচ্ছে যে ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সেটাই ছিল কিন্তু তেভাগা আন্দোলন, যেটা তৎকালীন কৃষক সমাজের সবচেয়ে জনপ্রিয় বা কৃষক সমাজের অগ্রসর হওয়ার, অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়ার মূল জায়গা। যে ফসল শেষে 2 ভাগ বর্গা চাষি পাবে আর 1 ভাগ জমির মালিক পাবে। এখনো কিন্তু সমাজে এটা কিন্তু বিদ্যমান। সেটাই হচ্ছে যে আমাদের ইলামিত্রের সাফল্য। যদিও রাষ্ট্র ব্যবস্থা এ ধরনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বা যারা এদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া ক্ষেতমজুর মানুষের অধিকার নিয়ে কথা বলে বা কথা বলেছেন, যারা গণমানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন, তাদেরকে সামনের দিকে আনতে দেওয়া হয় না। তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অগ্রাহ্য করা হয় বা তাদের জীবনী বা তাদের সংগ্রামী জীবন সম্পর্কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তেমন কিছু হয় না। খুব অবাক হই আমি যে আমরা, আমাদের পূর্বসূরীরা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে হচ্ছে ব্রিটিশদেরকে এদেশ থেকে যেতে বাধ্য করেছে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যারা তাদের জীবনের সর্বোৎকৃষ্ট সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন, সেই উৎসর্গের একটি বড় অংশই ছিল হচ্ছে যে তাদের শাহাদত বরণ অনেক ক্ষেত্রেই ছিল রাষ্ট্রযন্ত্রের, তৎকালীন রাষ্ট্রযন্ত্রের চরম নিপীড়নমূলক ব্যবস্থা। আজকে আমরা শুধু ইলামিত্রের আলোচনার স্মরণে যে অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে থেকে আমি বলতে চাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল। বিভিন্ন সূর্য সেন, তারপরে প্রীতিলতা সহ বিভিন্ন যুবকদের সেই সময় হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জীবনের বেশিরভাগ সময়ে তাদেরকে জেলে থাকতে বাধ্য করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন ব্যবস্থা ছিল এরকম। আজকে আমরা ভারত স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে যে রায়, ক্ষুদিরামের যে ফাঁসি রায় সহ, ক্ষুদিরাম সহ অগণিত যুবকের যে ফাঁসির রায়, সেই ফাঁসির রায় এখনো পর্যন্ত স্বাধীন দেশে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়নি। এভাবেই রাষ্ট্রযন্ত্র আসলে এই বিপ্লবীদেরকে হচ্ছে দমিয়ে বিপ্লবীদের চেতনাকে দমিয়ে রাখতে চায়, বিপ্লবীদের চেতনাকে জনগণের মধ্যে আসতে দেয় না। আমরা আজকের ইলামিত্রের স্মরণে যে স্মরণ সভা, সেই স্মরণ সভা থেকে আমরা বলতে চাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছিল, সেই মামলা রাষ্ট্রীয়ভাবে বিচার বিভাগ কর্তৃক সেই মামলার রায়
হচ্ছে প্রত্যাহার করা উচিত। আমরা এবং জোর দাবি জানাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চলাকালীন যে যাদেরকে অন্যায়ভাবে জেলে রাখা হয়, যাদের বিরুদ্ধে হচ্ছে যে সাজা দেওয়া হয়, সেই সকল সাজা বা তাদের মরণোত্তর তাদের বিরুদ্ধে যে অভিযোগ বা তাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহার করা উচিত। আমরা প্রত্যাহারের জোর দাবি জানাই। আরো একটি বিষয় হচ্ছে ইলা মিত্রের জীবনী থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে তিনি হচ্ছে জমিদার পরিবারের সন্তান, তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা রমেন মিত্রের সাথে তার বিবাহ হয় এবং জমিদার পরিবারের পুত্রবধূ হিসাবে তিনি হচ্ছে পুত্রবধূ হন। পুত্রবধূ হয়েও তিনি সেখানে গিয়েও সেই নাচলে সেখানে যে সাঁওতাল হচ্ছে আদিবাসী, সেই আদিবাসীদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। সে আদিবাসীদের সন্তানদেরকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে সুন্দর জীবন ব্যবস্থা, অর্থনৈতিক মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন। যার কারণেই কিন্তু তাদেরকে শ্রদ্ধার স্মরণে, ইলা মিত্রকে তারা শ্রদ্ধার স্মরণে রানীমা বলেই ডাকতেন। এটা কিন্তু মানে অন্য আর অনেক পুত্রবধূ, অনেক জমিদারের পুত্রবধূ, অনেক জমিদারের হচ্ছে স্ত্রী রানী থাকতেন, কিন্তু তাদেরকে কিন্তু সেভাবে জনগণ সম্বোধন করেনি। তৎকালীন আদিবাসী সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা ছিল একটা কারণেই, সেটি হচ্ছে তিনি হচ্ছে মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন, শোষণমুক্ত সমাজের জন্য সংগ্রাম করেছেন। সেই শোষণমুক্ত সংগ্রামের করতে করতেই তাকে হচ্ছে যে ব্রিটিশ বিরোধী সংগ্রামে লিপ্ত হইতে হয়েছে, কখনো আত্মগোপনে থাকতে হয়েছে, কখনো জেলবাস করতে হয়েছে, কারাগারে নেওয়ার আগে তাকে পুলিশি নির্যাতন করা হয়েছে। তার এমনকি তার উপর বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন তার বিরুদ্ধে করা হয়েছে। তারপরেও কিন্তু তিনি সেই সংগ্রামী জীবনের কথা, সেই মেহনতি মানুষের লড়াইয়ের কথা তিনি আমৃত্যু বলে চলেছেন। আজকে তার স্মরণে আজকের এই আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আমরা তার স্মরণ যে করছি, সারা দেশে লাইভে অনেকেই দেখছেন, তাদেরকে জানাতে চাই যে এই মেহনতি মানুষের মুক্তি ছাড়া আসলে কোনোভাবেই হচ্ছে যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা সম্ভব নয়। আজকে আপনারা জানেন যে বিশ্বের যে মোড়ল গোষ্ঠী, পশ্চিমা যে শক্তি, সেই শক্তি আজকে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের উপর বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আজকে যে যুদ্ধ বা যে হচ্ছে তাদের উপর গোলাবর্ষণ করছেন, তাদের উপর যে নিপীড়ন করছেন, সেই নিপীড়িত জনতার পক্ষে দাঁড়িয়ে তাদের আমরা যুদ্ধের সেই নিপীড়িত জনতার পক্ষে দাঁড়িয়ে বলতে চাই যে ইলা মিত্রের যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনার থেকে বলতে চাই যে ফিলিস্তিনের জনগণের উপর যে নিপীড়ন, নির্বিচারে যে গণহত্যা, সেই গণহত্যার আমরা তীব্র নিন্দা জানাই এবং হচ্ছে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করার জন্য, ফিলিস্তিনের সারা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে ফিলিস্তিনের জনতার পক্ষে মতামত আনার জন্য এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর সাথে সর্বাত্মক সহযোগিতার জন্য তাদেরকেও আমরা জনগণকে আহ্বান জানাই। এবং একই সাথে আপনারা জানেন যে ইলা মিত্রের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবন ছিল একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, হচ্ছে সুন্দর একটি সমাজ ব্যবস্থার জন্য সংগ্রাম। সেই সমাজ ব্যবস্থার মধ্যে জনগণ তার সৃজনশীলতা প্রকাশ করতে পারবে, জনগণ তার অধিকারের কথা বলতে পারবে। কিন্তু বর্তমান সময়ে আমরা আমাদের জাতীয় রাজনৈতিক পরিস্থিতিতে যে দাঁড়িয়ে যেটা দেখছি, সেটি হচ্ছে যে পরপর দুইবার ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান ক্ষমতাসীন পুঁজিবাদের মদতপুষ্ট এই আওয়ামী লীগ সরকার যে গণতন্ত্রহীনতার দিকে আমাদের ঠেলে দিচ্ছে, জনগণের যে ভোটাধিকার হরণ করছে, কোনোভাবেই ব্যর্থ হয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।
জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সেই দুর্বিষহ জীবনের জায়গায় দাঁড়িয়েই মেহনতি মানুষের পক্ষে কথা বলে আমি বলতে চাই যে হচ্ছে ইলামিত্রের সংগ্রামী জীবন আমাদেরকে এই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রাম করতে শিখিয়েছে। এই অধিকার আদায়ের, জনগণের ভোটাধিকার আদায়ের, জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম করতে শিখিয়েছে। সেই সংগ্রামের, ইলামিত্রের সংগ্রামী জীবন তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা এদেশের মেহনতি মানুষের জন্য, এদেশের যুব সমাজের জন্য, এদেশের ছাত্র সমাজের জন্য, এদেশের কৃষক সমাজের জন্য আমরা যখন একটি সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণ করব। সেই সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হলে এই যে পুঁজিবাদের মদতপুষ্ট ধনিক শ্রেণীর পক্ষের যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাকে উৎখাত করতে হবে। সেই সরকার ব্যবস্থাকে উৎখাত করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণ করতে হবে, যে সমাজ ব্যবস্থায় নিপীড়ন থাকবে না, যে সমাজ ব্যবস্থায় জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, কৃষক তার ফসলের লাভজনক মূল্য পাবে এবং এদেশের আপামর যে মেহনতি মানুষ, সে মেহনতি মানুষের মুক্তি হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে হচ্ছে যে বেড়ে উঠবে। তার হচ্ছে কোনো ভীতি নয়, সে তার মধ্যে যে স্বতঃস্ফূর্ত সৃজনশীলতা, সেই সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পাবে। আজকের স্মরণ সভায় যেটা হচ্ছে যে একটি বিষয় সুজন বিপ্লব আলোচনা করেছেন, সেটি হচ্ছে যে তার যে পৈতৃক ভিটা, সেই পৈতৃক ভিটা দখলমুক্ত করা। অবশ্যই এটি একটি যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবির সাথে যুব ইউনিয়ন এই আন্দোলনের সাথে প্রথম থেকেই সম্পৃক্ত আছে এবং যেটা হচ্ছে যে আসলে কাদের দখলে আছে এটা আসলে আমাদের জানার বিষয় না। রাষ্ট্র যদি এটা এখানকার জেলা প্রশাসক যেভাবে একজন জেলা প্রশাসক যায়, একজন আসে এবং অমুক করে গেছে জেলা প্রশাসক, এই জেলা প্রশাসকের সময় আবার প্রথম থেকে খতিয়ে দেখতে হবে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে ইলামিত্রের সংগ্রামী জীবনকে জনগণের মধ্যে প্রকাশ না পায় সেটার হচ্ছে যে প্রচেষ্টা। কিন্তু সেই প্রচেষ্টাকে আমরা কোনোভাবেই সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখতে দিব না। আমরা বলতে চাই যে তার যে পৈতৃক ভিটা, সেই পৈতৃক ভিটা একটি ইনস্টিটিউট গঠন করার জন্য, যে তারা এখন দখলে যারা আছে তাদের সাথে কিভাবে দখলে আছে বা কি আছে, এটা তারা সেই ব্যক্তির সাথে এবং সমাজের সুধীজনদের সাথে বসে মীমাংসা করে নিতে পারেন। আজকে যদি হাজার হাজার কিলোমিটার পথ যদি জমি অধিগ্রহণ করে, একর জমি অধিগ্রহণ করে যদি হচ্ছে যে সড়ক নির্মাণ করা যায়, তাহলে হচ্ছে ইলামিত্রের যে পৈতৃক নিবাস, সেটি অধিগ্রহণ করে অবশ্যই তার স্মৃতি সংরক্ষণ করা সম্ভব এবং তার সংগ্রামী জীবনকে হচ্ছে তুলে ধরে একটি ইনস্টিটিউট গঠন করা অবশ্যই সম্ভব যদি রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছা থাকে। কিন্তু এদেশের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রের ক্রিয়ানক হচ্ছে আপনারা আমি আগেও বলেছি যে এই ক্রিয়ানকরা হচ্ছে যে গুটি কয়েক দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, গুটি কয়েক দুর্নীতিবাজ আমলা, গুটি কয়েক হচ্ছে পুঁজিপতি অসাধু ব্যবসায়ী। এরা হচ্ছে যে এদেশ থেকে টাকা লুটপাট করে যারা দেশের বাইরে বেগম পাড়া বানায়, এরাই হচ্ছে যে এই রাষ্ট্রের শত্রু। এই রাষ্ট্রের এই আমাদের ইলামিত্রের সংগ্রামী চেতনা এই গণশত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করার চেতনা। সেই যুব ইউনিয়ন তার জন্মলগ্ন থেকে সংগ্রাম করে আসছে এবং ইলামিত্রের যে প্রাণপ্রিয় পার্টি কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির যে সংগ্রাম, সেই সংগ্রাম এদেশের মেহনতি মানুষের সংগ্রাম। ইলামিত্রের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের চেতনা হচ্ছে কমিউনিস্ট পার্টি। তাই আমি আজকের আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যেটা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য যারা মনোযোগ দিয়ে শুনছেন এবং লাইভে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সবাইকে ইলামিত্রের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবন থেকে উদ্বুদ্ধ হয়ে বর্তমান সমাজের যে অরাজকতা, নৈরাজ্য, যে দখলদারিত্ব, যে
শোষণ, সেই শোষণের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানাই এবং একই সাথে আগামী দিনে ইলামিত্রের যে চেতনার যে কর্মসংস্থানের আন্দোলন, সেই কর্মসংস্থানের আন্দোলনের সাথে যুব ইউনিয়নের সাথে আপনারা একীভূত হবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবার সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। কমরেড ইলামিত্র লাল সালাম। মেহনতি মানুষের জয় অনিবার্য। লাইভ শেষ করেন, লাইভ